আমি নিজে খুবই রবীন্দ্রনাথ নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ ওনাকে না নিজের মতন করে ইন্টারপ্রেট করে নেওয়া যায়, কোনো এক্স্যাক্ট লাইনিং নেই, বাঁধন নেই যে ওইভাবেই আমাকে ভাবতে হবে। এবার আমার নাচ স্কুলের 15 বছর হয়েছে। এবারে প্রথমবার আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গৌরব নেচেছে আমার সঙ্গে দুটো। আমি বলছি না রিলসটা খারাপ, কিন্তু সেইটা আমার জনপ্রিয়তার বা আমার সাকসেসফুল হওয়ার মাপকাঠি যেন না হয়ে যায়। টুকতে শিখিনি কখনো, কারণ আমি আমার ক্লাসেও কোনোদিন ভিডিও, মানে আমার কোনো টিচারও ভিডিও করতে দেয়নি, আমিও ক্লাসে আজ অব্দি কিছু ভিডিও করতে দিই না, কারণ ব্রেনটাকে, যেটা শুরুতে বলেছিলাম যে ব্রেনটাও খুব দরকার, এই সবকিছু ফোনে বন্দি করে রেখে দিলাম, তাহলে তো ব্রেনটা কোনোদিন কাজ করবে না, আর ব্রেনটা কাজ না করলে টকেজ হয়ে যাবে। হ্যালো, দিস ইজ মানিশা, ওয়েলকাম টু জিও বাংলা। আপনারা দেখছেন জিও আড্ডা। আমাদের এই জিও আড্ডার নতুন নতুন এপিসোডগুলো কেমন লাগছে প্লিজ একটু লিখে জানাবেন। আমাদের একটা গোটা টিম চেষ্টা করছে আপনাদের নতুন নতুন জিনিস দেওয়ার। আজকের পর্বটাও একটু অন্য দিনের থেকে আলাদা। ঠিক যেমন মঞ্চে লাইট জ্বলে ওঠার আগে আমাদের হার্টবিট বেড়ে যায়, তারপর তাল পড়তেই শুরু হয় জীবনগাথা। আজকে যিনি বিশেষ অতিথি, তিনি যেমন একাধারে নৃত্যশিল্পী এবং অভিনেত্রী, তার সাথে তিনি একজন গবেষক, পথ প্রদর্শক এবং ডক্টর। আসুন পরিচয় করে নিই ডক্টর দেবলীনা কুমারের সাথে। প্রথমেই একটা গেম দিয়ে শুরু করব, ঠিক আছে? আমি তোমাকে কতগুলো শব্দ দেব, সেই এক একটা শব্দে তোমাকে কিন্তু তার ভাব প্রকাশ মুখে বলে হবে না, সেটা নাচের ভঙ্গি দিয়ে করতে হবে, ঠিক আছে? শুরু করা যাক। প্রথম শব্দ বৃষ্টি, এরপর হচ্ছে পরীক্ষা, সুপার। এরপর হচ্ছে ধরো ক্যামেরায় রোল হওয়ার ঠিক আগের মুহূর্ত, প্রথম প্রেম, ভুলে গেছি, এটা আর এক্সপ্রেশনে বেরোলো, এটা মুখে বললে হবে না, শব্দে নয়। আচ্ছা, মানে মনে নেই, একদম মনে নেই। ধরো আবার নতুন কোনো প্রেম করলে, এইটা ভালো ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে হঠাৎ কারোর প্রশংসা পেলে তখন কেমন লাগবে? হঠাৎ কোনো একদিন সকালে উঠে যদি গৌরব তোমাকে বলে আজ থেকে আর নাচ শেখাবে না, এইটা সবচেয়ে বেস্ট ছিল। আচ্ছা, এবার আসি একদম প্রথম দিকের গল্পে। এরকম শুনেছি আমি যে 3 বছর বয়স থেকে, প্রায় 3 বছর বয়স থেকে তুমি টিভিতে নাচ দেখতে দেখতে নাচ শিখতে আকৃষ্ট হও, তো সেই গল্পটা একদম শুনবো। তখন দূরদর্শনে নাচ, মানে দূরদর্শনই ছিল মূলত, যেটা মনে আছে আমার, এবং সেখানে নাচ হলে আমি ওই দেখতাম, মানে আমারও খুব আবছাই মনে আছে, পরে মায়ের থেকে শুনেছিলাম যে আলাপদ্মা হচ্ছে, মানে কোন একটা মুদ্রা হচ্ছে, সেটা আমি করতাম। তো সেখান থেকে ওরা বুঝতে পারে যে হয়তো নাচের একটা ইনক্লিনেশন আছে, এবং যেহেতু বাঙালি বাড়িতে নাচ গান এটা মোটামুটি মেয়েদের করানোই হয়, তো সেই জন্য ভর্তি করে দেওয়া হয়েছিল। তারপরে যে সেটা সারা জীবন কন্টিনিউ করবো, এটা বোধহয় কেউ ভাবেনি। তখন তুমি ভেবেছিলে যে এই ডান্স তোমাকে ডক্টরেট এনে দেবে? আমি এটা গত বছর অবধিও ভাবিনি, তার কারণ হচ্ছে কারণ পড়াশোনা তো চলেই যাচ্ছিল, আর ডক্টরেট ডিগ্রি প্রায় সাড়ে 6.5 বছর লেগেছে, কারণ মাঝখানে 2 বছর কোভিড ছিল। তো যখন হাতে পেয়েছি তারপরে বুঝতে পেরেছি যে হয়েছে, মানে তার আগের দিন অবধি আমি শিওর ছিলাম না যেটা হবে। বিশ্বাস করতে পারছিলে না নাকি? ইটস এ লং জার্নি, ইটস এ ডিফিকাল্ট জার্নি, এবং যেহেতু অনেকটা সময় ধরে, এবং সত্যি কথা বলতে আমি অভিনয় করতে করতে পড়াতে পড়াতে ডক্টরেটের পড়াশোনাটা, মানে আমার রিসার্চ পেপারটা পুরো করেছি, সেজন্য সময়টাও বেশি লেগেছে। মাঝখানে ভাবছিলাম যে হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, এত অন্য কাজের চাপ বাড়ছিল, বাট ঈশ্বরের আশীর্বাদে হয়ে গেছে। যখন ডান্স শুরু করলে সেই সময় জানতে হবে আমাদের এটা অবশ্যই যে গুরু বা যে টিচারের কাছে তুমি প্রথম শুরু করলে তার ব্যাপারে একটু জানতে চাইবো। আমি নেহেরু চিলড্রেন মিউজিয়াম চৌরঙ্গিতে, ওখানে প্রথম বাবা মা নিয়ে যান। ওখানে অর্কদেব ভট্টাচার্য বলে প্রথম স্যার, ভরতনাট্যম শিখতে শুরু করেছিলাম, কারণ সব থেকে বেশি প্রচলিত ডান্স ফর্ম কলকাতা শহরে যেটা শেখা হয় সেটা হচ্ছে ভরতনাট্যম। প্রথম বোধহয় 1-2 বছর বা 3 বছর বড়জোর ওই ভরতনাট্যম শিখেছি। তারপরে আমাকে আমার বাড়ির কাছে কলাবতী দেবী এবং গুরু বিপিন সিং এর, মানে আমাদের মণিপুরী নর্তনালয় ছিল, সেখানে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়,
এবং তারপরে মণিপুরি নিয়েই আমি কন্টিনিউ করেছি। যদিও কলেজে ওঠার পর, যার কথা না বললেই নয়, আমি ওড়িশি শিখেছি সুতপা তালুকদারের কাছে। তো এই তিনজন খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে। নাচের জন্য যেমন মন দরকার, তেমনি আবার পড়াশোনার জন্য মাথা দরকার। এই দুটো ব্যালেন্স করেছো কিভাবে? জিনিসটা তো খুবই কঠিন। নাচের জন্য মাথা দরকার, একদম। হ্যাঁ। আর কিছু হচ্ছে না, নাচ করব, এই ভাবনাটা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে যে সময়টা কি করে বের করলাম জিজ্ঞেস করলে তো। দুটোকে ব্যালেন্স করা, যেটা ছোটবেলা থেকে করতে হয়, অনেকে পারে না, মাঝপথে ছেড়ে দেয়, এইটা কি করে তুমি করলে? ইচ্ছে ছাড়া আর খুব একটা কিছু, কারণ সবার কাছেই 24 ঘন্টাই হাতে সময়। তো আমার কাছে এক্সট্রা তো কোনো সময় ছিল না। কিন্তু আমি বলবো এত কিছু করার পরেও আমার হাতে আরো সময় থাকে। তো সেই জন্য আমার মনে হয় যেগুলো করতে ইচ্ছে করে তার জন্য সময় বেরিয়েই যায়। এবং নাচ আর পড়াশোনা তো মানে তারপরেও তো বলছি অনেক সময়ই থাকে। তাহলে তুমি বলছো সবাইকে যে চাইলেই ব্যালেন্স করা যায়? হ্যাঁ হ্যাঁ, খুব ইজিলি ব্যালেন্স করা যায়। হ্যাঁ, এবার হয়তো কোনো কম্পিটিটিভ পরীক্ষা কেউ অ্যাপ্লাই করছে, ইউপিএসসি বা, আমি সেটা দিইনি তাই আমি সেটা বলতে পারবো না, কারণ কেউ সেটা শুনে বলবেন যে এটার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়, যেটা আমি জানি। কিন্তু এটা বেসিক গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যারা আমরা করেছি, হ্যাঁ ডক্টরেটের জন্য কম্পিটিটিভ পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু সেটা আমার মানে সেটা যেহেতু আমার নাচের প্রফেশনের, তো একটা বেসিক পেপার একসাথে পড়ে, কিন্তু তারপরে পুরোটা স্পেশালাইজড। তাই মোটামুটি যদি ওই খুব কম্পিটিটিভ কোনো পরীক্ষা যেটার জন্য অনেক পড়াশোনা করতে হয় সেটা হলে আমি বলতে পারবো না। কিন্তু নর্মাল আমাদের স্ট্রিমে, ফিল্ডে যদি পড়াশোনা কেউ চালিয়ে যায় এবং তার সঙ্গে নাচ বা গান বা যেটাই করতে চায়, দুটোর জন্যই সময় বেরোয়। একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে কোভিডের সময় বই তোমাকে খুব বেশি সাহায্য করেছিল ব্যাপারটা, সেই সময়টা কাটাতে, বা বই তোমাকে খুব ইন্সপায়ার করেছিল। বই মানে সেটা আমি মিন করেছিলাম ওই পিএইচডির পড়াশোনা, কারণ যেহেতু তখন একদমই শুটিং এরও কোনো কাজকর্ম কিছু ছিল না, মূলত পুরোটাই বাড়িতে থাকা। তাই তখন প্রচুর আমার রিভিউ অফ লিটারেচার করার, মানে যেটা আমাদের বই দেখে রিভিউ করতে হয়, সেই সময় প্রচুর ছিল। এবং অবশ্যই যেহেতু অনেক সময়, সেজন্য পুরনো ছোটবেলাকার বইও আবার ঘেটে ঘেটে আমি খুব যে অনেকক্ষণ কোনো সিরিজ বা কিছু দেখতে পারি এটা পারি না আসলে। আচ্ছা। হ্যাঁ, তো আমার ওই বিঞ্জ ওয়াচিং এর স্বভাবটা নেই। আচ্ছা। তো সেই জন্যই আমার মনে হয় যে বইয়ের কথাটা এসেছিল, এবং ওটা খুব কাজে দিয়েছিল। পিএইচডি অনেকটা কাজ আমার এগিয়ে গিয়েছিল লকডাউনে, কোভিডের সময়। টেগোর স্কুল অফ ডান্স, এইটা তুমি কবে ভাবলে? এটা কিছুই না, আমরা রবীন্দ্র নৃত্য যেটা বলি, রবীন্দ্রনাথের প্রবর্তিত নৃত্য আসলে। মানে উনি তো কোনো নাচ করতেন না, কিন্তু ওনার ভাবনায় যেটা ছিল বা উনি যেটা প্রচলন করার চেষ্টা করেছিলেন শান্তিনিকেতনে, সেটা নিয়েই পড়াশোনাটা। সেই জন্য টেগোর, মানে ইংরেজিতে যেহেতু, সেই জন্য টেগোর স্কুল অফ ডান্সটা ইউজ করেছিলাম। রবীন্দ্রনাথের প্রবর্তিত নৃত্য ধারা যদি আমি বলতে চাই। এবং মানে আমার পুরো টপিকটার নাম হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্টস অফ টেগোর স্কুল অফ ডান্স। কারণ আমার যদিও মূল সাবজেক্ট নৃত্য, নাচ, কিন্তু আমার যেহেতু গ্রাজুয়েশন সোশিওলজিতে, আমার সেকেন্ডারি অ্যাসপেক্টটা ছিল সোশ্যাল অ্যাসপেক্ট, যে কি করে এতদিন ওনার মৃত্যুর এত বছর পরেও কি করে উনি আমাদের জীবনে, আমাদের সমাজে এতটা রেলেভেন্ট। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, টপিকটা যে থিসিসের ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং। মানে আমি প্রথমবার এই ধরনের জিনিস শুনলাম। এটা খুবই দৈনন্দিন জীবনে আমার মনে হয়, মানে আমার যেহেতু আমার সাথে রবীন্দ্রনাথের খুবই, আমি সবসময় বিশ্বাস করি রবীন্দ্রনাথকে ওই বুক শেলফে না রেখে দেওয়া। ওনার যতটা ওনার সম্বন্ধে জানি, ওনার চিন্তা ভাবনা, সেটা নিজের মননে নিয়ে আসার চেষ্টা বা সেটা নাচের মধ্যে ঢালার চেষ্টা, তো সেই সব থেকেই এই ভাবনাটার সূচনা আর কি। রিসেন্টলি তোমার রবীন্দ্রনাথের ওপর অনেকগুলো কাজ আমরা দেখতেও পাচ্ছি স্টেজে, যেটা তুমি করছো। এইটা তোমার মাথায় কিভাবে এলো? মানে এই এক্সপেরিমেন্টাল জিনিসটা স্টেজে করাটা খুব ডিফিকাল্ট। অনেস্টলি স্টেজে আমি এখনো অবধি রবীন্দ্রনাথের বেশিরভাগ নৃত্যনাট্যই করেছি। খালি গত বছর একটা রবি রসধারা বলে একটা অনুষ্ঠান করেছিলাম। আমাদের যে আমাদের নাচে যে নব রস আছে, 9টা যে রস আছে, তাদের ওপর
রবীন্দ্রনাথের কাজ নিয়ে কাজ করা, যে শৃঙ্গার রসে ওনার তো প্রচুর কাজ, কোনো একটা অংশ তুলে এনে সেটার সাদৃশ্য শৃঙ্গার রসের সাথে, তো ওটা একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল। যেটা আরেকটা এক্সপেরিমেন্টাল কাজ করছি, যেটা আমি করে খুবই আনন্দ পাচ্ছি। আমোদিনী বলে একটা, আমি আর মনোজদা একটা একটা ব্র্যান্ড আমরা খুলেছি। আমরা গত বছর অগস্ট মাসে একটা অনুষ্ঠান করেছিলাম রবীন্দ্রনাথের গান এবং কিছু চিঠি পড়া দিয়ে, যে উনি দৈনন্দিন জীবনে আমার তোমার জীবনে আছেন, কথার মাঝখানে কিভাবে ওনার গান আমাদের আমাদের জার্নিটাকে বলে, এবং তারপরে ওনার বেশ কিছু গান নিয়ে আমরা ছোট্ট ছোট্ট দৈনন্দিন জীবনের ঘটনা মিউজিক অ্যালবামের মতন করে তুলে ধরার চেষ্টা করেছে, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবল। ভীষণই সুন্দর সেগুলো। সেই জন্যই আমি আরো ডিটেলসে জানতে চাইলাম যে এর ব্যাক স্টোরিটা কি ছিল, যে কেন তুমি এটা শুরু করলে হঠাৎ করে। আসলে আমি নিজে খুবই রবীন্দ্রনাথ নিয়ে কাজ করতে পছন্দ করি। ধরুন ওনাকে না নিজের মতন করে ইন্টারপ্রেট করে নেওয়া যায়, কোনো এক্স্যাক্ট লাইনিং নেই, বাঁধন নেই যে ওইভাবেই আমাকে ভাবতে হবে। তো এটা একটা খুব আরামের জায়গা। এবং মনোজদার সঙ্গে কাজ, মানে এর আগে আমরা স্টেজে প্রচুর কাজ করেছি, কিন্তু ওনার সাথে কথা বলে, ওনার জীবন ধারাটাই যেহেতু রবীন্দ্রনাথের হাত ধরে অনেকটাই ওনার পথ চলা, তাই ওনার সাথে কথা বলে কোথাও মনে হয়েছিল যে ভাইবটা ম্যাচ করছে এবং একসাথে কাজ করার জন্য, যেটা খুবই জরুরি। এবং তারপরে থ্যাঙ্কফুলি আমাদের যে কটা কাজ এখন অবধি হয়েছে, মানুষ খুবই প্রশংসা করেছেন। এমন রবীন্দ্রনাথের কিছু জিনিস আছে যেটা তুমি ফিউচারে প্রোডাকশন করতে চাও বড় করে? এক্স্যাক্টলি এই মুহূর্তে অনেক কিছু ভাবা নেই, যদি অগস্ট মাসে আমাদের আমোদিনীর পরের একটা প্রোডাকশন আসছে, তো সেটা কি আগের থেকে আলাদা? আগের থেকে আলাদা? একদম আলাদা, একদম আলাদা। খুবই ইন্টারেস্টিং ভাবনা চিন্তা চলছে। তথাগত মুখার্জি, যে আমাদের রাশের ডিরেক্টর, তাকেও আমরা এবারে একটা স্ক্রিপ্ট রাইটিং এর দায়িত্বে রাখতে পেরেছি। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট প্রজেক্ট। তুমি নবরস নিয়ে কথা বললে, যেটা নিয়ে তুমি কাজ করছো, সেইটা তো ডান্সের প্রথম থেকেই শিখতে হয়, মানে বেসিক স্টেপস এর পর থেকে মানুষ। হ্যাঁ, অভিনয় তো খুব জরুরি মঞ্চে, মানে মঞ্চে না, আমাদের তো নাচের 3টে ভাগ হয়, নৃত্য, নৃত্যনাট্য, তো তার মধ্যে শেখার মধ্যে তুমি শিখেছো। সেখান থেকে কি তুমি ডিসাইড করেছিলে যে অভিনয় আসবে বা অভিনয়টাতে এক্সপেরিমেন্ট করবে? এটা না খুব একটা নিজের ডিসাইড অবশ্যই নিজের ডিসাইড করার ইচ্ছা হয়তো ছিল, কিন্তু না মানুষজন খুব বলতো যে স্টেজে নাচ দেখে বিশেষত, যে এত ভালো এক্সপ্রেশন, এত ভালো অভিনয় করা উচিত, মানে অ্যাক্টিং করা উচিত, কিন্তু দুটোর মধ্যে বিস্তর ফারাক। মানে আমি ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে সেখানকার অভিনয় এবং মঞ্চের অভিনয়, এটা কি তোমাকে হেল্প করেছে ডান্সটা, নাকি মাঝে মাঝে ক্ল্যাশ হয়? শুরুর দিকে ভাবতাম হয়তো হেল্প করবে, হেল্প খুব একটা করে না, কারণ ক্যামেরাকে আমরা একভাবে, মানে ক্যামেরা আমাদেরকে একভাবে পারসিভ করে, আর মঞ্চ আরেকভাবে, কারণ সামনে দর্শক থাকলে তাদের দেখা দৃষ্টিভঙ্গি একরকম থাকে। মঞ্চে অনেক কিছু অনেক সময় বেশি করতে হয়, যেটা লাউড মনে হয়, যেটা ক্যামেরায় ফেললে অনেকটা বেশি বেশি করছি মনে হয়। এবং একটা এক্সাম্পল দিলে আরো ইজিলি বুঝতে পারবেন, আমরা নাচে ভীষণ নড়ি, মানে একটা নড়ার একটা আমার এখনো আছে, যে প্রচন্ড হাত নেড়ে একটা কথা বলার একটা অভ্যেস, যেটা অভিনয়ের সময় ভীষণ নিজেকে রেস্ট্রিক্ট কন্ট্রোল করতে হয়েছে। তো আমি বলবো ওটা সাহায্য তো, হ্যাঁ হয়তো চোখ বা, মানে কিন্তু দুটো না খুবই আলাদা স্ট্রিম বলে আমার মনে হয়েছে। মানে যেটা জেনারেলি বলা হয় যে যারা ক্লাসিক্যাল ডান্সার বা স্টেজের ডান্সার, তারা খুব লাউড হয় এবং একটু বেশি তারা ওভার এক্সপ্রেসিভ অ্যাকর্ডিং টু ক্যামেরা, সেটা তুমি অ্যাকসেপ্ট করছো এবং তুমি বলছো যে হ্যাঁ সেটা অনেক সময় অসুবিধা আমার মনে হয় খুব কনসিয়াস থাকতে হয় যখন দুটো আলাদা মিডিয়ামে। এখন আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো স্টেজে খুবই হালকা করছি, তখন আমার মনে হয় না এটা স্টেজ আমাকে আরেকটু বেশি করতে হবে, তো এইটা একটা হয়। আচ্ছা, তুমি তো তোমার মঞ্চের কথা বললে, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে, মানে সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তোমার এমন কোনো চরিত্র আছে মাথার মধ্যে যেটা তুমি ভবিষ্যতে করতে চাও, এখনো করা হয়নি? প্রচুর কিছুই করা হয়নি, তাও হয় না যে এই একটা চরিত্র, আচ্ছা এরকম যদি আমি এটা করতে পারতাম? কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার, কোনো সাহিত্যের চরিত্র, আচ্ছা যদি কাদম্বরী বলতে পারি, যেহেতু আবার রবীন্দ্রনাথে ফিরে আসছি, কারণ নটিবিরানি সবে হয়ে গেছে, এখন বলতে পারবো না। কোনো সাহিত্যের চরিত্র করার ইচ্ছে রয়েছে অবশ্যই। এই যে তুমি কাদম্বরীর কথা বললে, রবীন্দ্রনাথের চরিত্র, কেন কাদম্বরী আবার? প্রথমেই কারণ সে রবীন্দ্রনাথের নতুন বউঠান। হ্যাঁ, সেটা রবীন্দ্রনাথের প্রতি একটা অমোঘ ভালোবাসা থেকে,
আমার কারণটা আমি বলতে পারি, এটা তো নাম্বার 1, যে বাস্তবে তো নয় কিন্তু ক্যামেরার সামনে যদি ঠাকুর বাড়ির সদস্যা হওয়ার একটা সুযোগ ঘটে। দ্বিতীয়ত তার তার মনের মধ্যে যেই দোলাচলটা সেই সময় চলেছে, সেটা প্রেম হোক, রবীন্দ্রনাথের বিয়ের মানে বিয়ের সময়ের তার মনের অবস্থা হোক, তার স্বামীর প্রতি তার যে কি বলবো প্রেম ভালোবাসা, তার না পাওয়ার একটা যেই একটা দ্বিধা দ্বন্দ্ব, এটা একটা আমার খুবই কমপ্লেক্স আমার সিচুয়েশন। মানে সেই সময় তার মনের উপর যে কি চলেছে সেটা তো মানে সেইটা যদি ফুটিয়ে তোলা যায়, এবং সেটা আমার ভীষণ কন্টেম্পোরারিও মনে হয়। মানে তখনকার দিনে দাঁড়িয়ে হয়তো অতটা ভোকাল হওয়ার সুযোগ ছিল না, কিন্তু তিনি যেভাবে পুরো বিষয়টাকে দেখতেন সেটা এখনকার দিনে কিভাবে ফুটিয়ে তোলার সুযোগ ঘটবে, এইসবই ভাবনা চলে আর কি। আচ্ছা, এবার রাস নিয়ে বলি। রাসে তোমাকে একদম অন্যরকম ভাবে দেখা গেছে, এত সুন্দর গ্রামের একটি মেয়ে হয়ে তুমি উঠেছো। একটা কথা প্রথমে জিজ্ঞেস করি যে বাংলা সিনেমার লিডে আসতে তোমার কি অনেকটা টাইম লাগলো? 9 বছর। হ্যাঁ, সেটা তোমার কি মনে হয় অনেক বেশি টাইম না ঠিকঠাক টাইম? দেখো, সময়ের আগে কেউ কিছু পায় না। আগে পেলে কি ভালো লাগতো না? অবশ্যই ভালো লাগতো, কার না ভালো লাগে। প্রথম ছবিতেই যদি হিরোইন যেটা আমরা বলি, নায়িকা যেটা বলি, সেটা যদি হতাম অবশ্যই ভালো লাগতো, কিন্তু সেটা কি ধরে রাখতে পারতাম? রাইট, সেটাও একটা মাঝে মাঝে মনে হয়। তাই এইটাই আমার মনে হয়, নিজের ডিপ্রেশন বা নিজের খারাপ লাগাটা না আসতে দেওয়ার একটাই উপায় হচ্ছে যদি ভেবে নিই যে যেটা আমার যখন পাওয়ার তখনই পাবো, তার আগে কিছুই ঘটে না। মানে খুব পজিটিভ তুমি তোমার জীবনে, এটা মনে হচ্ছে। এতক্ষণ কথা বলে যেটুকুনি মনে হলো যে সব ব্যাপারেই তুমি বলছো যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে, যেটা হয়েছে সেটা ভালোর জন্য। কারণ আমার হাতে তো কিছু নেই। হ্যাঁ, তো আমি যে খুব লড়াই করব, কার সাথে করব? অদৃষ্টের সাথে তো লড়াই করা যায় না। খুব মারপিট করে হয়তো একটা সিনেমার হিরোইন হয়েও গেলাম, তারপরে তো 10টা আরো কাজ করতে চাইবো। একটা কাজ করাই তো জীবনের লক্ষ্য নয়। তুমি বললে যে তোমার 9 বছর সময় লেগেছে, এবার তোমাকে দেখা গেছে একদম লিড হিসেবে। তো ফিউচারে ধরো এমন কোথাও তুমি অফার পেলে যেখানে খুব ভালো একটা ক্যারেক্টার রোল বা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নিজেকে তুমি সেখানে এস্টাবলিশ করতে পারবে, সেখানে তুমি যাবে নাকি তুমি ভাববে যে না আমি তো একবার হিরোইন হয়ে গেছি, লিড হয়ে গেছি, আমি বাবা আর ওইসবের মধ্যে যাব না? কি মনে করবে? একটা কথা বললে এক্ষুনি উত্তরটা দেওয়া হয়ে যেত, কিন্তু আমি একটু ঘুরিয়ে এক্সপ্লেন করে বলবো। আমি এত বছর বলে এসেছি যে আমি ভালো রোল পেলেই করতে চাই। এবার হঠাৎ করে একটা ছবিতে নায়িকা হয়ে গিয়ে যদি আমি বলে দিই যে আমি আর ক্যারেক্টার আর্টিস্ট করবো না, তাহলে এত বছর আমি যেটা বলেছি সেটা নিজের কাছেই সব থেকে বড় মিথ্যে হয়ে দাঁড়াবে। তো সেরকম কোনো ভাবনাই আমার নেই। আমি রাস করার পরে রক্তবীজ 2-তে একটা চরিত্র করেছি যেটা চরিত্রই, কারণ সেখানে মুখ্য চরিত্রে আবিরদার মিমিদি আছে। তো অবভিয়াসলি এটা সিকুয়েল। এটা আমি যেটা রক্তবীজে ছিলাম জামিনী আবার করছি, কিন্তু এটা রাসের পরেই শুটিং করেছি। তো তখন অলরেডি নায়িকা হয়ে যাওয়া হয়েছে, কিন্তু এই ভাবনাটা আসেনি, এবং ঈশ্বরের কৃপায় যেন নাই আসে। কিন্তু তার সঙ্গে এটাও বলতে চাইবো যে নায়িকা হওয়ার যদি আরো সুযোগ ঘটে তাহলে অবশ্যই হতে, ডেফিনেটলি। কিন্তু তুমি এটা আমাদের বললে যেটা খুব ভালো লাগলো আমার, যে হ্যাঁ রাশের পরে আমার রক্তবীজ 2 এর হয়েছে, এবং সেখানে তুমি যেহেতু সিকুয়েল 1-এও তুমি ছিলে সেই চরিত্রটারই আবার। তখন তুমি নজরবন্দি বলে একটা ছবি করেছি, ওটা অনসম্বল কাস্ট, ওটা হয়তো পরের বছর রিলিজ হবে। ওখানেও কিন্তু কেউ ওরকমভাবে হিরোইন না, সবাই কোনো না কোনো ক্যারেক্টার। ওটাও আমি রাশের পরেই শুট করেছি। তো এখনো অব্দি ওই ভাবনাটা আসেনি। এবং আমি তোমাকে আবার জিজ্ঞেস করবো যে এইটা করার আগেও তুমি কিন্তু অনেক আগের মুভিতেও, মানে রাশেরও অনেক আগের মুভিতেও তুমি অনেক ছোট ছোট চরিত্র অভিনয় করেছো, কিন্তু সেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমাকে একটা ছোট জায়গায় যখন আমরা খুব ভাবে নোটিস করেছিলাম, সেটা হচ্ছে হামিতে। সেটা খুব আমাদের একটা নতুন ফেসকে আমরা খুব ভালোভাবে নোটিস করেছিলাম, আমাদের মতো সাধারণ অডিয়েন্সরা। তারপরে ধরো তোমাকে সাদা রঙের পৃথিবীতে একদম অন্যরকম চরিত্রে দেখা গেছে, যেখানে একটা বিধবা এবং তার একটা পরিবর্তন হচ্ছে বিভিন্ন রকমের সমাজের সিচুয়েশনে তুমি থেকে কি কি করেছো সেখানে অনেকগুলো শেড দেখা গেছে। এইরকম চরিত্র তোমাকে অনেক দেখা গেছে। এবার
এই কথাটা শুনে আমরা খুব খুশি হলাম যে রাশ করার পরও কিন্তু আমরা তোমাকে বিভিন্ন ইম্পর্টেন্ট চরিত্রে দেখতে পাবো। আমার মনে হয় যখনই ছোট থাকে, আমি লেন্থের লেন্থ ওয়াইজ যখন ছোট থাকে, অভিনেত্রী হিসেবে দায়িত্বটা অনেকটা বেড়ে যায়, কারণ যত সময় বা স্ক্রিন প্রেজেন্স বেশি থাকে, নিজেকে ফুটিয়ে তোলার জায়গাটা অনেক বেশি থাকে। তাই আমার মনে হয় এত বছর ধরে আমি যেহেতু ছোট স্পেসে অভিনয়টা করার চেষ্টা করেছি, তো সেটা আমাকে কোথাও একটা সাহায্য করেছে নিজের স্কিলটাকে, নিজের এই আর্ট ফর্মটাকে আরেকটু বেটার করার জন্য। তাই সেটাকে ছেড়ে দেওয়ার খুব একটা কারণ আমি দেখি না। আমি খুব একটা ইনসিকিউর নই ওই দিক দিয়ে, কোনোভাবেই ইনসিকিউর লাগছে না আমার তোমাকে, whether it is স্টেজ অর মুভি, কিছুতেই আমার তোমাকে ইনসিকিউর লাগছে না, ভীষণ কনফিডেন্ট লাগছে। আর এই যে রাশের জন্য, এবার বলি যে রাশের জন্য এটা তো একটা তো বড় লেন্দি ক্যারেক্টার, পুরো সিনেমাটা জুড়ে তুমি আছো অলমোস্ট এভরি সিনে। তো সেইখানে তুমি নিজেকে কিভাবে রেডি করলে, প্রিপেয়ার করলে চরিত্রটার জন্য? মানে যদি যা ডেলিভার করেছি তার যদি 70% ক্রেডিট কাউকে দেওয়ার থাকে, সেটা আমাদের ডিরেক্টর তথাগত মুখার্জি। কারণ আমরা একদম খাতা পেন্সিল নিয়ে বসতাম, আচ্ছা, যে রাই সাইকোলজিক্যালি সে কিরকম, ফিজিক্যালি সে কি কি অ্যাক্টিভিটিস করে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি, সে প্রেম কিরম ভাবে করে, এটা তার কত নম্বর প্রেম, একটা মানুষ যেভাবে হয় সেরকম ভাবেই আমরা রায়কে গড়ে তুলেছিলাম। এবং আমরা রিহার্সাল করতাম, মোটামুটি সপ্তাহে 2 দিন করে ওয়ার্কশপে বসতাম। শুরুর 1-1.5 মাস শুধুই গল্প চলতো যে রাই এরম হলে এরম হবে। আমার মনে হয় তথাদাও আমাকে বোঝার চেষ্টা করেছিল যে আমি মানুষটা কেমন, সেইভাবেও কিছুটা রাইকে হয়তো মডিফাই করেছিল। এবং তারপরে আমরা সিন ওয়ার্ক নিয়ে বসতাম। তাই আমার কাছে এটা, ছবি তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট কাজ হয়ে থেকে যাবে, কিন্তু আমার কাছে এই লার্নিং এর 3 মাসটা যেন আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটা আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর অনেকটা সাহায্য করেছে টু ডেলিভার বেটার ওয়ার্ক ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। বাহ, রাস তো একটা এমন গল্প যেটা মানে রাস অনুষ্ঠানটাই মানুষ এখন এই জেনারেশন জানে না, যারা আর্লি 20s অনেকেই জানে না। আমরা রাস মুভিটার মাধ্যমে, আমি তাই তোমাকেও বোধহয় বলেছিলাম, আমি তথাগতকেও মেসেজ করেছিলাম যে পরের জেনারেশনকে যদি হট করে এক কথায় রাস উৎসব কি বলতে হয়, এক কথা যদি না বুঝিয়ে উঠতে পারি, সেটা হলে সিনেমাটা দেখলে বোঝাবো। একটা সিনেমা দেখিয়ে দিলে তারা বুঝতে পারবে যে কি হতে পারে। তো এই যে সিনেমাটা যখন তৈরি হচ্ছিল মেকিং এর সময়, সেই সময় ওই যে একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা রিহার্সাল চলছে, সেখানে একটা প্রস্তুতি চলছে, তার মধ্যে নিজের মধ্যে ঝগড়া, ভালোবাসা, এই পুরো জিনিসটা সাথে তুমি কতটা জুড়েছিলে? মানে তোমার পার্সোনাল লাইফেও কি সেটা একটা এফেক্ট করে গেছিল অতদিন শুটিং এর সময়? আমি এমনি ভীষণ হুজুগে একজন মানুষ, আর আমি যেই পাড়াটায় থাকি এত বছর ধরে, যেখানে জন্মেছি বড় হয়েছি এখনো থাকি, সেটাও ভীষণই হই হুল্লোড়ে। তো আমি ওইভাবেই বড় হয়েছি, এবং এখনো আমাকে পাড়াতে কেউই মানে অভিনেত্রী বা আমাকে লোকজন চেনে হিসেবে পাত্তা দেয় না। তাই আমার মজা হয়েছে যে আমি এখনো ওই দেবলীনা হয়েই থেকে যেতে পেরেছি। সেই জন্য এই গোটা পরিবারের সঙ্গে যখন মিশতে হয়েছিল, কারণ আমাদের একটাই মেকআপ রুম ছিল, মানে মেয়েদের একটা ছেলেদের একটা, আমরা একই সঙ্গে খেতে বসতাম, তো আমার কোনোদিনই কিছু আলাদা মনে হয়নি। কিন্তু থ্যাঙ্কফুলি বাকি সবাই ওরকমই ছিল, মানে একই মাইন্ডসেটের ছিল। কেউ যদি একজন যদি কোনো সমস্যা করতো, তাহলে একটা ডিসরাপশন তৈরি হওয়ার একটা সুযোগ ছিল, সেইটা কোনোদিনই ঘটেনি। কিন্তু আমি যেহেতু এমনি লোকজনকে নিয়ে থাকতে ভালোবাসি, আমি শুরু থেকেই জানতাম যে আমার খুব একটা কিছু অসুবিধা হবে না, যদি না কেউ যেচে এসে অশান্তি করার চেষ্টা করে। কিন্তু সবাই মানে এভরিওয়ান, যারা কাস্ট ক্রু, সবাই এতটাই ভালো, মানে মনের দিক থেকে ভালো, তো সেই জন্য একদম হই হই করেই পুরো শুটিংটা কেটেছে। কোনো বিশেষ মুহূর্ত যেটা মনে থাকবে শুটিং এর সময়ের ঘটনা? ভ্যালেন্টাইন্স এর দিন আমাদের লাস্ট শুটিং ছিল, যে সিনেমা দেখার সিনটা স্ক্রিন লাগিয়ে আমি আর বিক্রম দা এদিকে আমাদের চলছে, আর ওদিকে হোল ফ্যামিলি বসে আছে। হঠাৎ শুনলাম 2জন জুনিয়র আর্টিস্টের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওখানে আমি বলছি চলো, আমাদের তো কিছু হলো না, আমরা গিয়ে দেখে আসি। এবারে সামনে একটা মন্দির ছিল নাকি, ওখানে গিয়ে ওরা বিয়ে করে এসছে। আর লোকটা আমি শুনে আবার ভাবছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আর অনুষ্বাদি বসে আছেন, ওর পাশেই বসে আছে। আমি অনুষ্বাদিকে গিয়ে বললাম যে তুমি জানো এরকম হচ্ছে? বলছে কোথায় তার? আমি যে তোমার পাশে বসে আছে। রিয়েল লাইফে বিয়ে করে নিয়েছে।
আগে থেকে চিনতো নাকি সেটাই না আলাদা? না, আমার ধারণা ওই 7 দিন না 8 দিন যখন শুটিং হচ্ছে সেখানে আলাদা, ওখানেই প্রেম, ওখানেই বিয়ে। বাবা এটা হচ্ছে তো ভীষণ পুরোপুরি fast। বেঁচে নেওয়া আর কি, হ্যাঁ। কোনো ভাবনা নেই, চিন্তা নেই, বিন্দাস। বিয়ে করে তারপর টিকেও গেল নাকি সেই একদিনের জন্য? সেটা হ্যাঁ, মানে তারপরে তারা কত ভাবলে আর কি তখন বিয়ে করতে নাকি না। সেই। আচ্ছা, বিক্রমের সাথে যে তুমি অভিনয় করলে এতটা, সেটা কোনো এক্সপিরিয়েন্স? বিক্রম দা বেশ একটা স্ক্রিনে দেখলে একটা হিরো ব্যাপার, একটা খুবই মানে অবভিয়াসলি এত সুন্দর দেখতে একটা মানুষকে, এবং একটা বেশ একটা পার্সোনালিটি আছে, কিন্তু মানুষটা অ্যাকচুয়ালি সোমনাথের মতনই মিষ্টি, এবং ওরকমই কি বলবো ডাউন টু আর্থ, ইনোসেন্ট। তো মানে যেটা হয়তো অনেক সময় স্ক্রিনে দেখলে মনে হয় যে বাবার তো অনেক স্টারডাম আছে, যেটা আছে, আমি বলছি যে সেটা দূর থেকে দেখতে অবশ্যই আছে, কিন্তু কাছ থেকে যখন সেই মানুষ, আমি যদিও তার আগে বাংলা ডান্স 8 মাস আমরা কাজ করেছি, কিন্তু তখন তো একদমই সময় থাকতো না, একটুখানি গল্প হয়ে যেত, বাট এটা আমরা ওয়ার্কশপ করেছি, পুরো ছবির শুটিং করেছি, প্রচুর প্রমোশন করেছি, তো মোটামুটি গত 6-7 মাস আমি সব থেকে বেশি সময় বোধহয় বিক্রম দা তথাদার সাথেই কাটিয়েছি। তো ইট হ্যাজ বিন আ লাভলি এক্সপিরিয়েন্স বিক্রম চ্যাটার্জির সঙ্গে কাজ করা। নাচ অভিনয়ের সাথে তুমি ভীষণ ভালো সাইকেল চালাতে পারো, সেটা কি খুব সুবিধা হলো? আলের মাঝখানে রাশে ওই গ্রামের আমি খালি দেখতে দেখতে ভাবছি এই রে, আর ওইটাই ফার্স্ট সিন শুট করেছে, মানে ওই আলের মাঝখান দিয়ে মাটির রাস্তায় সাইকেল চালানো অত সোজা নয়। যারা জানে সাইকেল চালাতে তারা জানে যে ওটা সুবিধার নয়। এবং কি করে হলো এটা? আমি লকডাউনে সাইকেল চালাতে শুরু করি, মানে শিখেছি লকডাউনে। আচ্ছা, মানে এই সময়? হ্যাঁ, কারণ অনেক সময় কাজ হয়ে গেল। তোমাকে কিন্তু দেখে মনে হয় না, মনে হয় ছোটবেলা থেকে বোধহয় সাইকেল। না, আমি তো একদমই সাউথ কলকাতায় বড় হয়েছি, মানে সাইকেল চালানোর মানে কেউ আমার কোনো বন্ধুরাও পারে বলে আমার মনে হয় না, কিন্তু লকডাউনে যেটা হলো যে ওই অনিন্দদা, গৌরব সবাই সকালবেলা করে হঠাৎ করে প্ল্যান করলো যে যখন এই পার্শিয়াল লকডাউন, ওরা সকালবেলা সাইকেল চালাবে। তো আমি দেখলাম এরা তো, তখন যদি আমার বিয়ে হয়নি, কিন্তু রোজই সকালবেলা উঠে শুনি যে এরা নাকি ঘুরতে বেরিয়ে যায়, এখন এইটা করলে হবে না, এইটা আমায় শিখতেই হবে। তো ওই 2020-তে ফার্স্ট সাইকেল শেখা, কিন্তু যেটা তুমি রাশের প্রশ্নে বললে, দ্যাট ওয়াজ লিটল ডিফিকাল্ট, কারণ এখানে শাড়ি পরে সাইকেল চালাতে হয়েছে, আর এমনি সময় আমরা সাইক্লিং জার্সি, সাইক্লিং মানে সবকিছু পরে সাইকেল চালাই, এবং দুটো সাইকেলও খুব আলাদা। এটা আমাদের একদম পাতি বাংলা সাইকেল যেটা রাশে চালিয়েছি, বড় সাইকেল, বড় একটু উঁচু না, আমাদের এই সাইকেল গুলো মানে যেটা আমি এমনি সময় চালাই সেটা আরো উঁচু, কিন্তু অনেক লাইটার, কারণ কার্বন মেটেরিয়ালের সাইকেল আমাদের, আর এটা তো অনেকটাই ভারী, কারণ অ্যালুমিনিয়ামের। তো হ্যাঁ, ব্যালেন্সটাই ছিল একমাত্র, বাকিটা পুরোটাই রপ্ত করতে হয়েছে যে শাড়ি কিভাবে গুজে। প্রথম ফার্স্ট শটটাই ওই আলের মধ্যে সাইকেল চালানো ছিল, শাড়ি আটকে গিয়ে মানে রোয়াই উঠে গেল। তারপর আমি দেখছি দূরে মহিলারা যাচ্ছে সাইকেল চালিয়ে, আমি তারপরে বললাম যে আপনারা কি করে চালাচ্ছেন, বলে এটাকে তুলে নাও তাহলেই হবে, তুলে একটু বুঝে নিয়ে তারপরে চালালে, তারপরে আর ব্যালেন্সটা ছিল, ওটাই বাঁচুয়া। তো সেই ওই লকডাউনের সময় কি সাইকেল চালাতে চালাতেই আরো প্রেমটা জমে উঠলো? না, আচ্ছা, হ্যাঁ, ওটা তো এমনি সাইকেল চালাতে কথা বলাও যায় না, কারণ খুবই স্পিডে সাইকেল চালাই, আর সাইকেল চালাতে কথা বলা যায় না। গৌরব সাইকেলে করে, কিন্তু দুজন প্যারালালি সাইকেল চালায়। আমার বড় অত প্রেমিক মানুষ না যে আমার জন্য ওয়েট করে প্যারালালি সাইকেল চালাবে, অনেক আগে বেরিয়ে যেত, ওই জন্যই আমার কোনো ছবিও নেই বেশিরভাগ সাইকেল। তো না, আমরা খুবই প্র্যাকটিক্যাল একজন কাপল। আচ্ছা, যেখানে এত রোম্যান্সটা কি বিয়ের আগে হলো নাকি বিয়ের পরে হলো? বিয়ের আগে রোম্যান্সটা বেশি ছিল, বিয়ের পর অ্যাডজাস্টমেন্টটা বেশি, এবং ডিপেন্ডেন্সিটা বেশি। না, তোমাদের মানে সম্পর্কটার মধ্যে এই ডান্সের মতো একটা ভীষণ সুন্দর একটা ছন্দ রয়েছে, সেটা কি করে পসিবল করেছো? মানে দুজনেই সেম প্রফেশনে আছো। ওই যেটা বললাম যে আমরা দুজনে ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। হ্যাঁ, লোকে হয়তো বাইরে থেকে দেখলে ভীষণই কাঠখোট্টা মনে হয়, যে মানে আমরা সানডে ছাড়া আমাদের লাঞ্চ বা ডিনার কিছুই একসাথে করা হয় না, সম্ভব হয় না। হ্যাঁ, কারণ কাজের জন্য, কিন্তু সেটা দুজনেই খুব হ্যাপিলি একসেপ্ট করে নিয়েছে। এটা নিয়ে যদি রোজ বাড়িতে অশান্তি চলতো তাহলে হয়তো একটু মুশকিলে পড়তাম, কিন্তু আমরা দুজনেই মেনে নিয়েছি যে এক একজনের এক একটা ওয়ার্ক শিডিউল থাকবে, এক একজন এক এক সময় বাড়ি ফিরবে, এক এক সময় বেরোবে, কিন্তু ওই বিশ্বাস বা ওই একটা মানে একটা নির্ভরতা বা একটা ডিপেন্ডেন্সির জায়গা আছে। বা আমরা কখনোই ফোনে কথা বলি না, হয়তো কোথাও একটা কিছু গিয়ে একটা মেসেজ করলাম, কোনো দরকার পড়লো, বা এমনি জাস্ট কি করছো, সেটাও খুব র্যান্ডম, মানে এরকম নয় যে সারাক্ষণ আমরা খুবই কানেক্টেড।
কিন্তু আবার কানেক্টেড। তো সেটাই আমার মনে হয় স্পেশালি বৈবাহিক সম্পর্কের জন্য সেটা খুবই জরুরি। মানে তখন তো আর বাটারফ্লাইজ থাকে না একদম। হ্যাঁ, তখন প্র্যাকটিক্যাল লাইফটাই প্র্যাকটিক্যাল এতে চলে আসতে হয়। তো সেইটাকে মেনে, হ্যাঁ সেটা কি এবার তুমি বলবে যে প্রেম করতে তো অনেক বেশি মজা লাগতো, সে তো নিশ্চয়ই হ্যাঁ, সেটার তো কোনো কথাই নেই, কিন্তু এটারও একটা আলাদা মজা আছে আর কি। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হওয়া দরকার। এবার আমরা র্যাপিড ফায়ারে যাব, ঠিক আছে? এই গেমটার নাম হচ্ছে ডক্টর ডান্স, যেখানে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করব, যেটা তোমাকে বেশি ভাবা যাবে না, 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। বেশ। কোন ডান্স করলে তোমার ঘুম এসে যায়? ডান্স করলে ঘুমই আসে না। এরকম কিছু নেই যে এই গানটা মরা মরা? না 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 না, আমি মরা গানেও নাচতে পারি, আমি সব গানে নাচতে পারি। আচ্ছা, কোন নাচে তোমার মনে হয় তুমি সবচেয়ে বেশি সাবলীল? কোন ফর্ম অফ ডান্স? রবীন্দ্রনৃত্য। আচ্ছা, দেবলীনা কি খুব রাগী টিচার? খুব রাগী টিচার। তা স্টুডেন্টদের কি অবস্থা খারাপ? বেশ ভয় পায়, কিন্তু পরে দেখেছি যে সেটা যারা ভয় পায় কিন্তু কন্টিনিউ করে যেতে পারে তারাও প্রচন্ড ভালোবেসে ফেলে, কিন্তু আমি অ্যাকচুয়ালি খুবই রাগী টিচার, সেটা আমি বুঝতে পারি। আচ্ছা, তোমার থিসিসের নামটা যদি কোনো গানের নাম হতো সেটা কি হতো? নৃত্যের তালে তালে। নৃত্যের তালে তালে। তুমি যদি ডান্স ছাড়া অন্য কোনো সাবজেক্টে ডক্টরেট করতে? মেবি সোশিওলজি, কারণ ওটা আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, পড়াশোনার মধ্যে ছিল। পড়াশোনা। আচ্ছা, এমন কোনো অ্যাক্টরকে দেখে কখনো মনে হয়েছে একে যদি আমাকে ডান্স শেখাতে হতো তাহলে আমাকে আরেকটা জন্ম নিতে হতো? মোটামুটি সবাইকেই পারি ডান্স শেখাতে। ও তাই? আমি অ্যাক্টরের কথা বলেছি কিন্তু। হ্যাঁ মানে অ্যাক্টরের কথাই বলছি। না না, দেবলী নাকি রাস্তায় হাঁটতে হাঁটতে ডান্স করে সর্বক্ষণ, মানে এখন তো অনেক কমিয়ে দিয়েছি, আগে হতো আমি নরমাল হাঁটতেই পারতাম। তোমার আর গৌরবের সম্পর্কটা ভীষণ একটা সুন্দর সম্পর্ক, সেটা সবাই জানে। তুমি কখনো মনে করেছো যে গৌরবকে তোমার স্টুডিওতে নিয়ে এসে নাচ শেখাবে? এবারে শিখিয়েছি তো, এবারে আমাদের যখন আমার অ্যানুয়াল প্রোগ্রাম, এবার আমার নাচের স্কুলের 15 বছর হয়েছে। 15 বছর মানে পা দিলাম আমরা। আমি শুরু করেছিলাম যখন আমার 18 হয়নি। আচ্ছা, অনেক ছোটবেলা থেকে। হ্যাঁ, তো মানে শিখতে শিখতেই শেখাতাম এটা বলা যায়। তো এবারে প্রথমবার আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গৌরব নেচেছে আমার সঙ্গে দুটো। তাই? কি পারফর্ম করলো? আমরা প্রথম দিন তো আমার যেমন সাপমোচন হওয়ার হয়েছিল, পরের দিন আমি করেছিলাম হচ্ছে হিন্দি আর বাংলা সিনেমার কিছু লেজেন্ডারি নায়িকাদের গানের উপর তাদেরকে ট্রিবিউট দেওয়া। তো ও আমার সঙ্গে করলো হচ্ছে হে ধরনী স্বপ্নের এই গানটা। আচ্ছা, পারফর্ম করেছে, এটা করেছে, আর হচ্ছে ওই গানটা করেছে, দুটো করেছে, একটা সুপ্রিয়া দেবের, একটা সুচিত্রা সেনের। বাহ, দারুণ! এটা তো ভীষণ ইন্টারেস্টিং। তো ফিউচারে এটা নিয়ে আর কোনো প্ল্যান আছে, মানে তোমরা দুজন একসাথে পারফর্ম করবে ডান্সে? দেখো, ও খুব একটা মানে যেই ফর্ম অফ ডান্সটা আমি করি সেটা তো একদমই আমি চাইও না ও করুক, কিন্তু এই প্রোডাকশনটা এখনো অবধি খুব হিট হয়েছে। তো এইটা যদি আবার করি, ওকে আমি বলে রেখেছি তুমি করবে, তো বলেছে হ্যাঁ। তো সেই অ্যাসিওরেন্সটা আমায় দিয়ে রেখেছে, কিন্তু খুব একটাও নাচতে ভালোবাসে না, সেই জন্য আমিও খুব একটা জোর করাতে পছন্দ করি না। মানে হ্যাঁ, একদমই মানে এটা যেমন আমার মনে হয়েছিল যে একটা মাইলস্টোন ইয়ার আমার নাচের স্কুলের, তো যদি করে, যেহেতু আমার নিজের লোক, আমার ভালো লাগবে, তো ওটাই অ্যাগ্রি করেছিল। তো গৌরব দেবলীনাকে মানে অ্যাজ আ ডান্সার না অ্যাক্ট্রেস, কোনটা বেশি দেখতে পছন্দ করে? ও ডান্সার আমার মনে হয়। তোমার নাচটা দেখেই হ্যাঁ, প্রথম। তখন তো অতটা মানে অভিনয় অল্প অল্প শুরু করেছি, প্রাক্তন করেছি বোধহয়। হ্যাঁ, প্রাক্তন করেছি সবে। মানে প্রথম মানে আকর্ষণটা যেটা ডান্স দেখেই, ডান্স দেখে। এবং এখন হয়তো আমি জানি না কি বলবে, কিন্তু আমার মনে হয় ডান্সটাই ও মানে আমি ডান্সের জন্য ওতে কমপ্লিমেন্টটা বেশি পাও, এখনো পাও। ভেরি নাইস। নাচ নিয়ে যখন এত কথা হচ্ছে, তাহলে আরেকটা ছোট গেম খেলি তোমার সাথে। হ্যাঁ, ধরো নাচ যদি একটা মানুষ হতো বা একটা চরিত্র হতো, তাহলে তার সাথে যদি তোমার ঝগড়া হতো, তাহলে তুমি কি করতে? দ্রুতলয় নাচ করতে শুরু করতাম। সেটা আরেকটু বলে দাও মানুষকে, মানে সবাই তো এটা বুঝতে পারবে না। মানে যদি ধা ধিন ধিন ধা, এটা যদি নর্মাল কথা বলার স্পিড হয়, তাহলে ধা দিন ধিন ধা দিন দা, এই স্পিডে কথা বলতাম, মানে ঝগড়া করতাম, দ্রুতলয় কথা বলতাম। উফ, দারুণ এটা। আচ্ছা, ধরো ডান্স যদি মানে নাচ যদি তোমাকে কখনো অভিনয় করতে বারণ করতো, তাহলে তুমি কি করতে? এরকম করতো না বোধহয়। ধরো করলো, দুজনের মধ্যে একটু ক্ল্যাশ তো আছে। হ্যাঁ, কে বেশি এই নিয়ে ঝগড়া অনেকদিন ধরে। আর একটু বেশি করে সময় দিতাম নাচকে আর একটু বেশি। খুব সুন্দর আনসার। আচ্ছা, এবার বলো যে যদি নাচ কোনো সিনেমার চরিত্র হতো, সেটা কি হতো? হয়তো নায়ক হতো। মানে নায়ক সিনেমার নায়কের কথা বলছো? দারুণ।
খুব সুন্দর আনসার করেছো, ভীষণ ভালো লাগলো। তুমি তো একাধারে নৃত্যশিল্পী, অভিনেত্রী, টিচার অলসো। তো তুমি ফিউচারে কোন জায়গায় নিজেকে দেখতে চাইছো? যেই তিনটে বললে এই তিনটে সত্তাই আমার খুবই পছন্দের। একটাকেও ছেড়ে দিতে আমি কোনো মতেই রাজি নই। ধরো আমি মাঝখানে টেলিভিশনও করেছি 2 বছর, কিন্তু আমি কখনোই প্রধান চরিত্রে 1-2বার সুযোগও পেয়েছি, কিন্তু না করার ফলে যা হয়, আর অবশ্যই আর কেউ বলে না। তার মূল কারণটাই ছিল যে আমার চাকরি, আমার যে রবীন্দ্র ভারতীর চাকরিটা আছে তার জন্য আমাকে 3 দিন, মানে 2 থেকে 3 দিন কলেজ যেতেই। আমি আজকে কলেজ থেকেই এসেছি। আচ্ছা। তো সেটাকে আমি কোনোভাবেই অভিনয়ের জন্য ছাড়তে পারিনি, মানে সেই চাকরিটা আমি সেইটা ছাড়তে পারিনি, কারণ আমার নাচ শেখাতে খুবই ভালো লাগে। আমি শনিবারটা চেষ্টা করি খুব শুটিং এর কাজ না পড়ে গেলে আমার ক্লাস, যেহেতু ক্লাসের দিন ওই দিনটা ক্লাসেই থাকতে। তো এই তিনটে যেটা তুমি বললে, তিনটেকে নিয়েই আমি আগামী 20 বছর পরেও নিজেকে দেখতে চাই, কোনোটাকেই ছেড়ে দেওয়ার পরিকল্পনায় নেই। বাহ, খুব সুন্দর বললে। আগামী যে প্রজন্ম, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? কিভাবে তারা পড়াশুনো, নাচ, অভিনয়, শিক্ষকতা সবকিছু একসাথে ব্যালেন্স করে চলতে পারে? চটজলদি কিছুতে আকৃষ্ট হওয়াটা বন্ধ হতে হবে আমাদের। হ্যাঁ, সহজেই খুব সহজলভ্য কোনো জিনিস হয়ে গেলে তার কদর আমরা করতে ভুলে যাই। যেটা আজকালকার দুনিয়ায় হয়েছে, এই 30 সেকেন্ডের রিলের জন্য এই যে ফেমাস হয়ে যায় মানুষজন, সেইটা হয়ে গেলে না কিছুই না, ইনিশিয়ালি খুবই ভালো লাগবে, সবাই মানুষজন চিনতে পারবে রাস্তায়, কিন্তু দেখবে 20 বছর পরে বা 25 বছর পরে জীবনে তোমার লনজিভিটিটা নেই, মানে তখন আর নতুন করে তোমার সমাজকে কিছু উপহার দেওয়ার নেই। তাই ডিসিপ্লিন এবং নিজের আর্ট ফর্মের প্রতি অনেস্টি, এই দুটো, দেখো ভালো খারাপ আমার থেকে শতগুণ ভালো আর্টিস্ট বা ডান্সার আছে, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু ওই কনসিস্টেন্সিটা, ওই কনস্ট্যান্ট পুশটা, যেটা আমাকে উঠে আবার আজকে করতে হবে, ওইটা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে নিজেকে যেখানে দেখার ইচ্ছে আছে তার আশেপাশে হলে আমরা দেখতে পারবো। তুমি যে এই কথাটা বললে, আমি পরের প্রশ্নই আসতাম যে এই ইনস্টাগ্রাম রিলসের সময় নাচটা একটা অন্য জায়গায় চলে গেছে। মানে সবার মনে হচ্ছে রিলস বানানোর জন্য এই টিচারের কাছে আমি নাচ শিখবো। আমি এটা আগেই বলে দিই, যেমন আমার কাছে আসবে না, কারণ আমি তো নিজেই ভিডিও দেখে বুঝতে পারি না যে কি নাচ করবো। দেখবে আমার পেজে গিয়ে দেখবে আমার কোনো ট্রেন্ডিং রিলে নাচ নেই, কারণ আমি পারি না, মানে আমি এটা আটকায়, অ্যাকচুয়ালি ওটা আটকায়। কিন্তু মানে যারা ডান্সার, যারা ডান্স শিখেছে, তারা হঠাৎ করে রিলসের জন্য নাচ করতে পারবে না। না, আমি রিলসের জন্য করতে পারি, আমি বলতে চাইছি যে সেটা আমি নিজের মতন করে করতে পারি, কিন্তু ট্রেন্ডিং যেটা যে এইটা এভাবে করলে হবে, হ্যাঁ ওই টুকতে শিখিনি কখনো। কারণ আমি আমার ক্লাসেও কোনোদিন ভিডিও, মানে আমার কোনো টিচারও ভিডিও করতে দেয়নি, আমিও ক্লাসে আজ অব্দি কিছু ভিডিও করতে দিই না, কারণ ব্রেনটাকে, যেটা শুরুতে বলেছিলাম যে ব্রেনটাও খুব দরকার, ওই সবকিছু ফোনে বন্দি করে রেখে দিলাম তাহলে তো ব্রেনটা কোনোদিন কাজ করবে না, আর ব্রেনটা কাজ না করলে ওটা অকেজো হয়ে যাবে। তাই সেজন্য ওই টোকার কনসেপ্টটা আমার মধ্যে কোনোদিনই আসেনি, সেজন্য ওই টুকে কোনো রিলসই আমার যারা সোশ্যাল মিডিয়ার টিম আছে তারা মাঝে মাঝে আগে বলতো, এখন বুঝে গেছে যে আমায় দিয়ে এটা হবে না। আমি বলছি না রিলসটা খারাপ, কিন্তু সেইটা আমার জনপ্রিয়তার বা আমার সাকসেসফুল হওয়ার মাপকাঠি যেন না হয়ে যায়। হ্যাঁ, মানে এটার জন্য অনেকে, এই যে জেনারেশনের এখন মনে হচ্ছে যে রিলস বানাতে হবে বা ইউটিউবে ভিডিও করতে হবে, তার জন্য আমি নাচটা শিখবো। যদি সেটাও মনে হয় থাকে, আমি সেটা খারাপ বলবো না, তার জন্য যদি নাচ শেখে খুব ভালো, কিন্তু ওইটাই যেন আলটিমেট মূল লক্ষ্য না হয়ে যায়। এবার একদম শেষের দিকে চলে এসেছি আমরা। শেষ প্রশ্ন, এই সমস্ত কিছু যেমন নাচ, অভিনয়, এগুলো যদি না থাকতো তাহলে দেবলীনা কি করতো? পড়াতাম আমার ধারণা, মানে হয়তো তখন কোনো, মানে আমি এখনো যখন মানে ক্লাস, মানে আমার যখন রবীন্দ্র ভারতীর ক্লাস থাকে, আমার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই ক্লাস থাকে, আমার কিন্তু থিওরিটিক্যাল ক্লাস নিতেও খুবই ভালো লাগে, তো আমি পড়াতাম আমার ধারণা। মানে অন্য সাবজেক্ট, হ্যাঁ অন্য সাবজেক্ট পড়াতাম, মানে পড়ানো বিষয়টা আমার খুব ভালো লাগে, আমার স্টুডেন্টস ইন্টারাকশন করতে খুব ভালো লাগে, তো এইটাই মনে হয়। আর কি করতাম জানি না। থ্যাংক ইউ সো মাচ দেবলীনা, আমাদের আজকে টাইম দেওয়ার জন্য, জিও বাংলায় আসার জন্য, জিও আড্ডা শোতে আমাকে সময় দেওয়ার জন্য। আর তোমার কেমন লাগলো আজকের আড্ডাটা, প্লিজ আমাদের অডিয়েন্সকে একটু বলো। খুবই ইন্টারেস্টিং, কারণ খুব ওয়েল রিসার্চড একটা আড্ডা,
এবং নাচ নিয়ে প্রচুর প্রশ্ন। জেনারেলি আমাকে পেলেই মানুষজন ভীষণ আমি পলিটিক্সে আসবো কিনা, আমার এটা নিয়ে কি দর্শন ইত্যাদি ইত্যাদি বেশি ফিউচারিস্টিক প্রশ্ন থাকে, কিন্তু যেটা করেছি সেটা নিয়ে কম প্রশ্ন থাকে। তো আজকে যেহেতু পুরোটাই আমার ছোটবেলায় নাচ কোথা থেকে শেখা শুরু এবং কেন আমার পিএইচডি করা, এইসব প্রশ্নগুলো, এবং ওই মাঝখানে যে সেগমেন্টটা ছিল যে নাচ যদি চরিত্র হতো, ওরম ভাবে কোনোদিন নাচকে ভাবিনি। তো থ্যাংক ইউ ভাবানোর জন্য, ভালো ছিল খুব প্রশ্নগুলো। দেবলীনা কুমার আমাদের শেখালেন যে নিজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা থাকলে কিভাবে শিল্প নিজেই একদিন কথা বলে ওঠে। মঞ্চ হোক বা মন, ছন্দ থেমে থাকে না। আবার দেখা হবে আরেকজন শিল্পীর সঙ্গে আরেক জীবনের তাল খুঁজে নিতে। নমস্কার।